দেখো যে শুধু বি আছে একটাই, এখন এটা কি আছে আনসার কিন্তু ওইটাই, আমি কিন্তু পড়ি নেই, একটাও পড়ি নেই, এই 4টা অপশনের আমি একটা অপশনও পড়ি নেই, কিন্তু আমার আনসার হয়ে গেছে। আনসার হইতে আমার দেখো কয় সেকেন্ড গেছে, মাত্র অল্প কয় সেকেন্ড আমি করে ফেলছি। এখন আমি এটা অবশ্যই পড়বো। প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বিসিএস প্রাইমারি শিক্ষক নিয়োগ প্লাস ব্যাংক পরীক্ষা সব পরীক্ষায় এই ভয়েস এবং ন্যারেশন এখান থেকে যে পরীক্ষা রেটের প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো কত সহজে আনসার করা যায় এবং কম পড়ে কতটা সহজে আনসার করা যায় সেটা আমি তোমাদেরকে দেখার চেষ্টা করব। আজকের যে ক্লাসটি আমি নিব, যে বিষয়টা আলোচনা করব, সেটা হচ্ছে যে ভয়েস এবং ন্যারেশনের উপরে চাকরি পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো কিভাবে একেবারে পড়াশোনা খুব কম করে কিভাবে করা যায় সেটা নিয়ে কথা বলবো। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে ইংরেজি মানে অন্যান্য সাবজেক্টগুলোর তুলনায় ইংরেজি একটি ভীতিকর সাবজেক্ট সবার জন্যই। তার মধ্যে থেকে সব টপিক তো আর সেরকম সিরিয়াসলি পড়া যাবে না। কিছু কিছু টপিকে যে টপিকগুলো খুব সিরিয়াসলি পড়তে হবে, কিছু টপিক আছে যেগুলো কম পড়ে মানে স্কিপ করে অন্য টপিকে বেশি মনোযোগ দিতে হবে। তো খুব কম পড়ে যে টপিকগুলো প্রিপারেশন নিতে হয়, তার মধ্যে থেকে এই ভয়েস ন্যারেশন হচ্ছে সবচেয়ে কম পড়ে প্রিপারেশন নিতে হয়। তো তোমাদের জন্য এই আজকের যে আমি টিপসগুলো দিব, এগুলো আমার মনে হয় যে তোমার জন্য কম পড়ে প্রস্তুতি নেওয়ার জন্য কাজে লাগবে। তো তোমরা যারা যুক্ত আছো বা যুক্ত হচ্ছ যারা, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা আমার সাথে থাকলে, আজকের ক্লাসটি থাকলে তোমরা অনেক কিছু শিখতে পারবা। বিশেষ করে তোমার এইগুলো ক্ষেত্রে আনসার করার ক্ষেত্রে একটু ভয়টা কম লাগবে। তো আসো আমরা আলোচনা চলে যাই, কথা বেশি না বলে। তোমরা যারা যুক্ত হচ্ছ শেয়ার করে দিও, যাতে তোমাদের ফ্রেন্ডরা দেখতে পারে। আর এই ক্ষেত্রে ভয়েস ন্যারেশন একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে ভয়েস ন্যারেশন তোমরা পারো না বা কোনোদিন করো নাই এরকম একজনও নাই। তোমরা সবাই পারো, সবাই এই ভয়েস ন্যারেশন পারো, এবং সবাই কখনো না কখনো এইবার মানে তোমাদের যে একাডেমিক যে পড়াশোনা ছিল সেক্ষেত্রে ক্লাস 7-এ বা 8-এ বা যে কোনো জায়গায় যে এই ভয়েস ন্যারেশন তোমরা আনসার করছো। তো তোমরা জানো আমি তোমাদেরকে যেটা করব সেটা হচ্ছে যে এইখান থেকে কিভাবে আনসার করার কৌশলটা, অর্থাৎ একদম শর্ট টাইমে কম পড়াশোনা করে কিভাবে আনসার করতে হয় সেটা সম্পর্কে একটু ধারণা দিব খুব শর্ট টাইমে। তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে ভয়েস এবং ন্যারেশন দুটোই কিন্তু আলাদা আলাদা ক্লাস। যেমন আমার সাথে যখন ক্লাস করো, তোমরা যারা ক্লাস করো আমাদের বিদ্যাবাড়িতে, তারা জানো যে ভয়েসের উপর আমি একটা 1.5 ঘন্টার ক্লাস থাকে এবং ন্যারেশনের উপর একটা 1.5 ঘন্টার ক্লাস থাকে বা 2 ঘন্টার ক্লাস থাকে। সেই 1.5-2 ঘন্টার ক্লাসটা আমি তোমাদেরকে 30 মিনিটে দুটা ভয়েস ন্যারেশন একসাথে কীভাবে করতে হয় সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, তোমরা যুক্ত থাকো। আশা করি এগুলো ভয়েস ন্যারেশন তোমরা সবাই পারো, তারপর তোমরা যুক্ত থাকো, দেখো যে আনসারগুলো কীভাবে করতে হয় আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। এইটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলি, এই ভয়েস ন্যারেশন আলোচনা শুরু করার আগে একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে দুটো জিনিস খেয়াল করো ভয়েস ন্যারেশনের ক্ষেত্রে। সেটা হলো যে এই ভয়েস ন্যারেশন আমি যখন ক্লাসে পড়াই তখন আমি কি করি, যে বলি যে গ্রামার তোমার দরকার নাই, তোমার চোখের পাওয়ার ঠিক আছে কিনা। অর্থাৎ ভয়েস ন্যারেশন করার সময় তুমি মনে রাখবে যে গ্রামার ভুলে গেছো, সমস্যা নাই, কিছু কিছু গ্রামার শুধু মনে রাখবা, বাকি পুরোটাই হচ্ছে চোখের কাজ। অর্থাৎ চোখের পাওয়ার যদি তোমার ঠিক থাকে তাহলে ভয়েস ন্যারেশন করার ক্ষেত্রে তোমার ধরো 90% আনসার হবে। আর বাকি যে 10% থাকে সেটা একটু আলাদা করে পড়াশোনা করে নিও। দেখো চোখের পাওয়ারের ক্ষেত্রে কোথায় তোমার চোখের পাওয়ারটা হবে সেটা একটু দেখিয়ে দিই। দেখো চোখটা যদি ঠিক থাকে, আমি প্রথমে দেখিয়ে দিব, তারপর তোমাদেরকে প্রশ্ন চর্চা যেটা সেটা করে দিব। প্রথমে এই কাজটা একটু দেখো। ধরো আমি লিখলাম যে হি said to me I did the work. I did the work. দেখো এটা তোমরা সবাই জানো যে এটা ন্যারেশনের একটা এক্সাম্পল আমি লিখছি, ন্যারেশন লিখছি, তোমরা সবাই জানো। আবার ধরো একটা লিখলাম যে হি ডাজ দ্য ওয়ার্ক, এখানে থাকলো মেক ইট প্যাসিভ, মেক ইট প্যাসিভ। দেখো এটা তোমরা সবাই জানো যে এটা হচ্ছে একটা ভয়েস এক্সাম্পল লিখলাম, তাহলে এটা হচ্ছে ন্যারেশন, এটা ভয়েস। এটা সবারই জানা আছে যে এটা ন্যারেশন এইরকম হয়, ভয়েস এরকম হয়। এখন একটা জিনিস খেয়াল করো যে আমরা সেই ছোটবেলাতে শিখে আসছি যে ভয়েস করার ক্ষেত্রে কি হয়, যে সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, তারপরে কি হয় যে এই যে ভার্বের এইটা প্রেজেন্ট ইনডিফিনিট কি হয়, এইটা হয়, পাস্ট ইনডিফিনিট কি হয়, এইটা হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হয়, বিং যুক্ত হয়। এগুলো কিন্তু ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, হাবি জাবি দুনিয়ার নিয়ম। ন্যারেশনের ক্ষেত্রে কি হয় যে তোমার দেখবা যে ইয়া থাকে, ন্যারেশনের দেখবা যে রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব, এই যে ব্যাপারটা রিপোর্টিং যে ব্যাপারগুলো তোমরা পড়ে আসছো, আগের থেকে পড়ে আসছো,
তো দেখবা যে এগুলো কিছু মনে আছে কিছু মনে নেই, মাথা গন্ডগোল লেগে যাবে, এরকম অবস্থা হয়ে যায়। তো ন্যারেশনের ক্ষেত্রে মানে কত যে ন্যারেশনের রুলস আছে, তুমি দেখে বুঝবা যে কত রুলস আছে ন্যারেশনের মধ্যে, ভয়েসের মধ্যে দেখবা যে কত রুলস আছে। তো সেক্ষেত্রে এই যে ভয়েস এবং ন্যারেশনের ক্ষেত্রে এত শত শত রুলসের জায়গা থেকে, রুলস তুমি পড়ছো আগেই, অনেক মনে আছে তোমার কাছে, বাট এখন যেটা হচ্ছে পরীক্ষার সময় যেহেতু তোমার অন্যান্য গুরুত্বপূর্ণ টপিকগুলো বেশি বেশি পড়বা, এখন যে জিনিসটা এরকম সহজ টপিকগুলো যেহেতু তুমি সহজে পার পেয়ে অন্য জায়গাগুলো বেশি সময় দিবা, এই জন্য এই জায়গায় আমি তোমাকে বলছি যে তোমরা এই জায়গাগুলোর থেকে তোমার যে জিনিসটা আমার লাগবে সেটা হচ্ছে যে এইটা চোখের পাওয়ার। হ্যাঁ, চোখের পাওয়ার লাগবে। এটা আমি তোমাদেরকে চোখ আট করে দেখাই দিচ্ছি যে চোখের পাওয়ারটা বেশি বেশি লাগবে। চোখের পাওয়ার, চোখ, এই চোখ তুমি কোথায় দিবা, চোখের পাওয়ারটা তুমি কোথায় দিবা সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চোখের পাওয়ার ঠিক থাকলে আনসারগুলো হয়ে যাবে। দেখো খেয়াল করে, আমি যদি প্রথমে ভয়েসের কথা বলি, ভয়েস কিভাবে করবো আমরা। হ্যাঁ, ভয়েসের মধ্যে তোমার কি কি জানা আছে, যে তোমরা জানো যে এই যে এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে অবজেক্ট। কি হয় যে আমরা রুলস যখন পড়ি তখন আমরা কি পড়ি যে অ্যাক্টিভ থাকলে প্যাসিভ করতে হয়, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করতে হয়, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, এগুলো কিন্তু পড়ি, এগুলো দরকার নাই। দেখো যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমার কি হবে, এমসিকিউ পরীক্ষার জন্য তুমি করতে হবে, 4টা অপশন থাকবে, 4টা অপশনে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এটা স্বাভাবিক ঘটনা। তাহলে যিনি প্রশ্ন করবে উনি যদি এই হিটাকে হি রেখে দেয়, সাবজেক্ট রেখে দেয়, তাহলে তো এটা আনসার হবে না, আনসার ইনকারেক্ট হবে। সাবজেক্ট কখন সাবজেক্ট থাকবে এরকম একটা ঘটনা আছে, সেটা একটু দেখে নিবা আলাদা করে, তাহলে হয়ে গেল। তাহলে কি হয় যে সাবজেক্টটা কি হবে, এইটা হি যদি হি থাকে তাহলে এই আনসারটা আমার তো হবে না, আবার অবজেক্ট যদি অবজেক্ট থাকে তাহলে আনসারটা হবে না। চেঞ্জ কি হবে, ভয়েসের ক্ষেত্রে আমাদের চোখটা কোথায় ব্যবহার করবো আমরা, এই যে ভার্বটা দেয়া আছে এই ভার্বে চেঞ্জ আমরা করব, ভার্বের ক্ষেত্রে আমাদের চোখটা থাকবে। সেক্ষেত্রে ভার্বের ক্ষেত্রে কোন টেন্স থাকলে কি হয়, এইটা কয়েকটা 4টা থেকে 5টা নিয়ম শুধু জানলেই হয়ে যায়, 4টা থেকে 5টা নিয়ম। যেমন ধরো এটা কোন টেন্স আছে, এটা আমরা সবাই জানি সম্ভবত, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে মনে রাখবা এটা কি আছে, অ্যাক্টিভে আছে। তাহলে অ্যাক্টিভে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে প্যাসিভে কি হয়, প্যাসিভে দেখো যে প্যাসিভে যে হয়, হয় সাবজেক্ট অনুযায়ী হয় এম হবে অথবা ইজ হবে অথবা আর হবে, এবং শেষে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, মানে V3 হবে। দেখো এইটাই। এখন এখানে যদি ডাজ না থাকে ডিড থাকতো তাহলে কি হতো, ডিড মানে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে যদি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকতো তাহলে কি হতো, এটা ওয়াজ আর হয়ে যেত, ওয়াজ বা ওয়্যার প্লাস V3। এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হইতো, ওই যে বিং যুক্ত হইতো, পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি হইতো, বিং যুক্ত হইতো, অর্থাৎ যে কোনো কন্টিনিউয়াস থাকলে বিং যুক্ত হইতো, বিং এর পরে V3 থাকতো। তারপরে যে মডাল যেগুলো আছে, ইজ গোয়িং টু, তারপরে শ্যাল, উইল, ক্যান, কুড, এগুলো তাহলে কি হইতো, মাস্ট থাকলে কি হইতো, একটা বি যুক্ত হইতো প্লাস V3 হইতো। এই যে 4টা 5টা নিয়ম, এই 4টা 5টা নিয়ম দিয়ে দেখবা যে 80% ভয়েস শেষ। ওকে, তাহলে এই জিনিসটা দেখো যে আমি তোমাদের জাস্ট ধারণা দিচ্ছি। একইভাবে ন্যারেশন যখন করবা, ন্যারেশনের ক্ষেত্রে তুমি এই যে কোনটা রিপোর্টেড কোনটা রিপোর্টিং, এগুলো মাথা থেকে আউট করে দাও, কারণ এগুলো মাথা তোমার গন্ডগোল করে ফেলবে। রিপোর্টেড কোনটা, রিপোর্টিং কোনটা, আমি ক্লাসে এগুলো শিখাই না। জাস্ট কি যে তুমি দেখবা যে এই যে ইনভার্টেড কমার ভিতরের অংশ আর ইনভার্টেড কমার বাইরের অংশ, যখনই তুমি ন্যারেশন করবা, ন্যারেশন করতে যে ওইখানেও তোমার এই যে চোখের কাজটা হবে। দেখো এই চোখের কাজটা বলছি না, তাহলে চোখের কাজটা কোথায় হবে, ভয়েসের ক্ষেত্রে শুধু ভার্বের ক্ষেত্রে কাজটা আগে হবে। এখানে ভয়েসের ক্ষেত্রে তোমরা জানো যে হু থাকলে কি হয়, হু থাকলে বাই হুম হয়, এগুলো কিন্তু আমাদের জানা কথা। তাহলে বাই হুম থাকলে কি হবে, হু হবে। এই যে বেসিক যে জায়গাগুলো এগুলো কিন্তু আমাদের জানা আছে, তার মানে চোখের কাজটা শুধু আমাদের এই কিওয়ার্ড গুলোর মধ্যে হবে। আর ন্যারেশনের ক্ষেত্রে আমাদের চোখের কাজটা কি হবে, চোখের কাজটা হবে এই যে ইনভার্টেড কমার ভিতরে যে ভার্বটা আছে, এই ভার্বের কাছে আমাদের চোখ চলে যাবে। ওকে, তাহলে ভার্বের ক্ষেত্রে কি যাবে, ভার্বের ডিড আছে মানে কি পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, এগুলো আমরা জানি। ওকে, তারপর অ্যামিজার থাকলে ওয়াজার হয়, এগুলো আমরা জানি। এইখানে আমাদের চোখটা যাবে। আরেকটা চোখ কোথায় যাবে, যে এই যে সেইড টু আছে, এই সেইড টু চেঞ্জ হয়ে কি হয়, এটা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে জানা থাকে। আরেকটা চোখ যাবে, সেটা হচ্ছে এই যে এখানে একটা যুক্ত হয়, যে বেশিরভাগ ক্ষেত্রে দ্যাট দিয়ে যুক্ত হয়, দ্যাট দিয়ে যুক্ত হয়, আমরা জানি যে বেশিরভাগ যুক্ত হয় দ্যাট দিয়ে। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে ইফ দিয়ে বা ডাব্লিউএস কোশ্চেন যুক্ত হয়, এগুলো আমাদের মোটামুটি পড়া আছে, ঠিক কিনা। আরেকটা জায়গায় খেয়াল করবে, যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে টু দিয়ে যুক্ত হবে, আর নেগেটিভ হলে নট টু দিয়ে যুক্ত হবে। এই তো বিষয়টা। তাহলে দেখো ভয়েস এবং ন্যারেশনের পড়াশোনা কত কত কম, আর এর সাথে কিছু ব্যতিক্রম নিয়ম আছে যেটা একটু যুক্ত করে দিবা। এই যে আমরা যতটুকু দেখলাম, ঠিক আছে, এতটুকু থেকে আসো আমরা এবার কোশ্চিনে চলে যাই, এবার আমরা আলোচনা চলে যাই, ঠিক আছে।
আমি দেখি তোমরা কারা যুক্ত হচ্ছে। এবার আমরা কোশ্চেন চলে আসবো, দেখো কোশ্চেনগুলো আমরা কিভাবে আনসার করতে পারি। কোশ্চেন চলে আসি, চলে আসলাম কোশ্চেনে। দেখো প্রথম কোশ্চেন আমি যেটা আজকে করবো সেটা হচ্ছে ভয়েস একটা ন্যারেশন, একটা ভয়েস একটা ন্যারেশন, এরকম করবো, খুব মজা করবো আমরা। হ্যাঁ, তোমরা আনসারগুলো আমার সাথে করে আসবা। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন। হ্যাঁ, এই যে কত বড় সেন্টেন্স, হুইচ ওয়ান ইন দ্য কারেক্ট ইনডিরেক্ট ন্যারেশন। ন্যারেশনের কথা বলছে যে কোনটা কারেক্ট ন্যারেশন। দেখো এই যে ন্যারেশনের কথা বলছে যে কোনটা কারেক্ট, একটা অপশনের মধ্যে। কোনটা কারেক্ট বলছে। হ্যাঁ, তাহলে এখানে কি কোশ্চেন বলছে, হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ। তাহলে এটা হি সেইড টু মি, এটা হচ্ছে ইনভার্টেড কমার বাইরের অংশ, আর ইনভার্টেড কমার ভিতরের অংশ হচ্ছে এটা। আমি তোমাদেরকে কি বলছি আনসার করার সময়, যে ন্যারেশন বা ভয়েস যেটাই পরীক্ষা আসুক, আনসার করার সময় কি করবা, তোমার বাকিরা এটা কি করবে, দেখো যে চারটা অপশন যদি পড়ে, কোশ্চিনটা পড়ে এবং চারটা পড়ে, কি পড়বে, যে হি ডিমান্ডেড মি, হোয়াই হ্যাড আই বিটেন হিজ ডগ, এইভাবে দেখো চারটা অপশন কিন্তু পড়ে আসবে। হ্যাঁ, তো চারটা অপশন পড়লে প্লাস কোশ্চিন পড়লে দেখো যে এখানেই 1 মিনিট শেষ। একটা কোশ্চিন আনসার করার জন্য কিন্তু বেশি সময় তোমার হাতে থাকে না। তাহলে আনসারটা দ্রুত করার জন্য দেখো আমি যে কৌশলটা বলছি, এটা কি আসছে, দেখো যে এটা 38তম বিশেষ পরীক্ষা আসছে, অর্থাৎ যে কোশ্চিনটা বিশেষ পরীক্ষা আসছে এটাই কিন্তু হুবহু প্রাইমারি পরীক্ষা আসতে পারে, এইটাই কিন্তু হুবহু ব্যাংক পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, তাহলে কি আছে দেখো, আমি কি বলছি, চোখের কাজ করার কথা বলছি। চোখের কাজটা কোথায় আছে দেখো, এই যে হ্যাভ আছে, হ্যাভ। হ্যাভ থাকলে কি হবে, যে আমরা কি জানি ন্যারেশনের ক্ষেত্রে হ্যাভ থাকলে কি হবে, পাস্ট, মানে এটা যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, তাই না। তাহলে হ্যাভ আছে, হ্যাভটা কি হয়ে যাবে, হ্যাভটা হবে হ্যাড, হ্যাড প্লাস V3 বিটেন। তাহলে হ্যাভটা হ্যাড আছে, তুমি দেখো চারটা পড়ার দরকার নেই, তুমি দেখো যে হ্যাড কয়টা আছে, দেখো যে এই একটা হ্যাড আছে, এই একটা হ্যাড আছে, এই একটা হ্যাড আছে, এখানেও একটা হ্যাড আছে, আবার এই একটা হ্যাড আছে, তাহলে চারটাতে হ্যাড আছে। এখন খেয়াল করে দেখো যে ওয়াই কি আছে, ওয়াই হ্যাড আই বিটেন, তাহলে এইটা আছে প্রশ্নবোধক, তাহলে এইটা তো যখন আনসার হবে তখন তার প্রশ্ন থাকবে না। তার মানে এই হ্যাডটা যে অক্সিলারি ভার্বটা আছে এটা সাবজেক্টের আগে থাকবে না, সাবজেক্টের পরে থাকবে, এই যে সাবজেক্ট আই এর আগে থাকার কথা না, তার মানে এই আনসারটা হবে না। আবার দেখো এখানে কি আছে, হ্যাভ হ্যাড আছে, মানে হ্যাড থাকলে হবে না, এখানে হ্যাভ আছে, হ্যাভ থাকাতে এটা তো অবশ্যই হবে না, তার মানে এটা কাটা এটাও কাটা। এবার দেখো এটার মধ্যে কি আছে, এটার মধ্যে হোয়াই হ্যাড আই হ্যাড, হ্যাড আই হ্যাড, এটা কি হবে, এখানে বিটেন আবার দেয়া আছে, দেখো দেখো কত গন্ডগোল। তাহলে হ্যাড আই হ্যাড বিটেন, তাহলে হ্যাড তো এখানে হবে না, হ্যাড বিটেন হইতো, তাহলে এটা দেখো এটা অবশ্যই ভুল। এখন দেখো আমি কিন্তু কোশ্চিনটা পড়িই নেই, আনসার পড়িই নেই, আনসারটা আমি পড়ি না, আমার কয় সেকেন্ড সময় গেছে মাত্র, দেখো এইটুকু সময়, এটা 38 বিশেষ পরীক্ষা আসছে, কত বড় কোশ্চিন, আমি এটা না পড়েই আমি বলে দিতে পারি যে আনসার হবে এইটা, না পড়েই। দেখো কি করে বললাম, যে এই জায়গা দেখো যে হ্যাডটা কোথায় আছে, সাবজেক্টের আগে আছে, যেহেতু এটা অ্যাসারেটিভ হবে, ইন্টারোগেটিভ অ্যাসারেটিভ হবে, তাহলে সাবজেক্টের আগে থাকবে না, সাবজেক্টের পরে হ্যাড থাকবে, তাই না। তাহলে এটা ভুল। আবার এখানে দেখো হ্যাভ হ্যাড আছে, হ্যাভ হ্যাড তো প্রশ্নই আসে না, কারণ হ্যাভ তো আর হ্যাভ থাকবে না, হ্যাভটা হবে হ্যাড, তাহলে এখানে হ্যাভই দেওয়া আছে, তার মানে এটা ভুল। আবার এই সিতে দেখো বলছে কি, যে হ্যাড আই হ্যাড, হ্যাড দুইবার দিয়েছে হ্যাড দেওয়া, মানে এটা অবশ্যই ভুল। তাহলে তিনটা যদি আমি একদম ক্লিয়ারলি ভুল পেয়ে যাই, অবশ্যই চতুর্থ নাম্বার আনসারটা আমার হবে। এইটা মিলিয়ে দেখো ঠিক আছে কিনা, হি ডিমান্ডেড মি হোয়াই আই হ্যাড বিটেন, দেখো আই হ্যাড, এই যে হ্যাডের পরে ভিতরি দেওয়া আছে হ্যাড বিটেন, এই একটাই ভালো করে দেওয়া আছে, কারেক্ট করে দেওয়া আছে, তার মানে আনসারটা হচ্ছে এইটা, আর বাকি তিনটা অনায়াসে তুমি বের করতে পারবো যে ভুল। বুঝতে পারছো, আমি কিন্তু এরপর তোমাকে আনসার করতে দিব। এখন একটা ভয়েস দেখি, এটা ন্যারেশন গেল, একটা ভয়েস দেখো কি বলছে, দেখো যে ফাইন্ড আউট, এটা কততম, 44তম বিশেষ পরীক্ষা আসছে, দেখো এটা 44-এ আসছে। তাহলে কি আছে এটা, যে কোনটা কারেক্ট বলছে এটা। প্রশ্ন দেখো, প্রশ্নতে কি বলছে, যে বাই হুম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড। এটা দেখো বাই হুম দেওয়া আছে, আমরা কি জানি যে হু থাকলে কি হয়, হু থাকলে বাই হুম হয়, এটা আমরা জানি যে হু থাকলে বাই হুম হয়। তাহলে প্রশ্ন বাই হুম দিয়ে থাকলে তাহলে আমরা কি খুঁজবো আনসারের মধ্যে থেকে, ওই যে চোখের কথা বলছি, চোখের কাজ করতে হবে। তাহলে চোখটা কোথায় দিব আমরা, চোখটা দিব শুধু হু বা বাই হুম কোথায় আছে, যেহেতু বাই হুম কোশ্চেনে দেয়া আছে, তাহলে আমি চোখ দিয়ে কি খুঁজবো, হু বাই হুমকে আরো খুঁজবো না শুধু হু খুঁজবো, অনলি আমরা হু খুঁজবো। জাস্ট কি হু খোঁজার জন্য তুমি সারাদিন এখানে পুরো সেন্টেন্সটা পড়ার দরকার নেই, তুমি শুধু দেখো হু কয়টা আছে, দেখো এই যে একটা হু আছে, দেখো এটার মধ্যে হুটা কোথায় আছে, শেষে আছে, শেষে তো হবে না, তাহলে এটা তো এমনিই বাদ। আবার দেখো এই যে একটা হু আছে, আবার এই একটা হু আছে, তাহলে কয়টা হু আছে, তিনটা হু, তাহলে এটা কিন্তু ভয়েস, আগেরটা ছিল ন্যারেশন, তার মানে একটা আমরা বাদ দিলাম, এটা হবে না। এখন দেখো এইটা আছে ক্যান, হু ক্যান সেভ আওয়ার কান্ট্রি, কোনটা হবে দেখো, হু সেভ আওয়ার কান্ট্রি, হু উইল, এখানে উইল আসছে কেন,
উইল কি এখানে আছে? উইল নাই, তার মানে এটা হবে না, উইলটা ভুল দেওয়া আছে। তার মানে আনসার হয় এ হবে অথবা সি হবে, হু সেভ আওয়ার কান্ট্রি আর হু ক্যান সেভ আওয়ার কান্ট্রি। কোনটা হবে আনসারটা? দেখো যেহেতু এটা বাই হুম, এটা কি আছে? হু থেকে বাই হুম আছে, যেহেতু প্রশ্নবোধক আছে, এটা তো প্রশ্নবোধক কোন, তাহলে এই ক্যানটা কি হবে? এই ক্যানটা কি হবে? আগে হবে না? ক্যানটা আগে হবে, তাহলে কি হবে যে হু ক্যান, এই আনসারটা হবে, আনসারটা এ হবে। তাহলে কোনটা হবে আনসার? এই দুটোর মধ্যে থেকে হু সেভ, যেহেতু এখানে ক্যান আছে তার মানে ক্যান থাকতে হবে। এই যে সি গন্ডগোলটা আমি আবার বলি তোমাদেরকে কিভাবে আনসারটা করতেছি আমরা। প্রথম কথা হচ্ছে যে এখানে হুটা আছে শেষে, এই জন্য এটা বাদ। আর এটা কেন বাদ দিলাম? এটা উইল আছে, যদিও হু আছে কিন্তু উইল আছে, তার মানে এটা বাদ। দুইটা আমি পড়লামই না। বাকি দুটোর মধ্যে থেকে কি হলো যে প্রশ্নে ক্যান আছে দেখো, কিন্তু এইটার মধ্যে ক্যান নাই, দেখো ক্যান নাই, তাহলে এটা কি হবে? এটা গোল্লা। তাহলে কি থাকলো? এই যে একটা ক্যান আছে, তাহলে একটা আনসার কারেক্ট। মিলিয়ে দেখো আনসারটা এ হবে আনসার। তাহলে বোঝা গেল যে আনসারটা যদি আমরা করবো তখন কি হয় যে এই ভয়েস এবং ন্যারেশন নিয়ে আমার যে খুব একটা উদ্বিগ্ন হতে হবে তা না, আমরা ঝটপট আনসারগুলো করে ফেলতে পারবো। ঠিক আছে, এই পদ্ধতিতে আনসারগুলো করা যায় কিনা তোমরা এবার করো, ঝটপট করবা। হ্যাঁ, এই আনসারটা দেখি কার আগে হয়। এটা 27তমতে আসছে এবং প্রাইমারি শিক্ষণীয় পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে, এবং এছাড়া আরো অনেকবার পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে। তোমরা দ্রুত করো এটা, আমি দেখি তোমরা কয় সেকেন্ডের মধ্যে আনসার করতে পারো। ফার্স্ট ন্যারেশন, আমরা কি বলছি যে একটা ন্যারেশন করবো, একটা ভয়েস করবো, একটা ন্যারেশন একটা ভয়েস। দেখি কার কার হয়, হবে তো সবারই, কিন্তু কে কত আগে করতে পারো। আদিত্য রায় বলছে ডি, আর মোহাম্মদ এস আলী বলছে এ, তারপরে এস এন শামিমা এ, নাদিম এ, রঞ্জু এ। ফাস্ট করো, ফাস্ট করো, তাড়াতাড়ি করো, কারণ আমি চাচ্ছি তোমরা ফাস্ট করা আনসার করো, ফাস্ট করা শেখো। আনসার কারেক্টও করবা এবং সবার আগে করবা, যে টাইমটা সেভ হবে ওই সেভ যে বেশি সময়টা থাকবে ওই সময়টা দিয়ে অঙ্ক বেশি করে করবা, একটু ফাস্ট করতে হবে। হ্যাঁ, দীপক এ, গুড। কণিকা এ ডি, কণিকা ডি বলছে, তার মানে এ আর ডি এর মধ্যে তোমাদের আনসারটা আছে। দেখো আনসার তো সবাই করতেছই না, আনসার যারা করতেছে তাদের মধ্যে থেকে এ এবং ডি, এ বেশিরভাগ করছো, বাট অনেকে আনসার করো নাই। আমরা কিভাবে আনসারটা করবো? দেখো এখানে কি আছে, যেহেতু ন্যারেশন এটা আছে আর, তাহলে আমরা কি জানি যে এম ইজা থাকলে কি হবে? ওয়াজ ওয়ার হবে। অবশ্যই পরেরটা দেখবা যে পাস্ট টেন্স আছে কিনা, দেখো শি আস্কড পাস্ট টেন্স আছে কিন্তু। হ্যাঁ, তাহলে এটা এম ইজার কি হবে? এম ইজার ওয়াজ ওয়ার হবে। তাহলে ওয়াজ ওয়ার কয়টা আছে দেখো, খুঁজে দেখো, এই যে একটা ওয়াজ আছে, ওকে, তাহলে এই আনসারটা হতে পারে। এই দেখো এখানে হ্যাভ আছে, তাহলে এটা পড়বা, এইটা গোল্লা, হ্যাভ পড়েই বাদ। তাহলে চোখের কাজটা দেখছো, চোখটা কিভাবে করতে হয়, চোখের কাজটা। তাহলে আমি এখানে যখনই হ্যাভ দেখলাম আমি জানি এখানে আর আছে, হ্যাভ হওয়ার প্রশ্নই আসে না, তাহলে বাদ। ওইটা এটা পড়ো, দেখো এখানে কি আছে? এম আছে, এম তো হওয়ার প্রশ্নই আসে না, তাহলে এটাও বাদ। দেখছো কৌশলটা? তাহলে এই দুটো কিন্তু তোমার পড়াই লাগলো না। ওকে, ন্যারেশন যেটাই আসে পরীক্ষায় তুমি এইটা কৌশলটা অবলম্বন করো, তাহলে হয় এ হবে অথবা ডি হবে। তোমার আনসার কেউ এ করছো, কেউ ডি করছো। এখন দেখি গন্ডগোলটা তোমাদের কোথায় লাগলো। এখানে আর আছে, তো আর এম ইজ আর হবে না, এখানে হ্যাড আছে, দেখো হ্যাড আছে, তার মানে এটা তো গোল্লা। তোমরা ডি দিলা কেন? ডি অনেকেই দিয়েছো, তার মানে দেখো তিনটাই গোল্লা। আনসার কোনটা হবে? আনসার এ হবে। কিন্তু তোমরা কিভাবে আনসার করছো আমি জানি না, বাট আমি কিভাবে আনসার করলাম এটা ফলো করো, যে আমি কিভাবে আনসারটা করলাম। আবার বলি কিভাবে আনসার করছি। আমরা দেখলাম যে প্রশ্নের মধ্যে আর আছে, আর থাকলে আমরা কি খুঁজবো? ওয়াজ বা ওয়ার খুঁজবো। ওয়াজ আর খুঁজে দেখলাম যে এই একটা ওয়াজ আছে, এটা হ্যাভ আছে, এটা হবে না, এটা এম আছে, এটা হবে না, এটা আবার হ্যাড আছে, এটাও হবে না, তাহলে আনসারটা কি হবে? শেষ। দেখো কয় সেকেন্ড গেছে আমার এই ন্যারেশনটা করতে, আমি 5 সেকেন্ডে আনসারটা করে ফেলছি। এটা কততম মধ্যে আসছে? 27তম বিসিএস আসছে এবং প্রাইমারি শিক্ষণীয় পরীক্ষা আসছে, কিন্তু আনসারটা করতে আমার কতক্ষণ গেল? 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড সময় গেছে। বাট এভাবে আনসার তুমি করতে পারবা। হ্যাঁ, আসো আমরা দেখি, তাহলে এটা গেল আমাদের ন্যারেশন, এরপর একটা ভয়েস দেখি। দেখো এটা 44তম বিসিএস পরীক্ষা আসছে, 44 আসছে, তোমরা সবাই পারবা আনসারগুলো করতে, বাট আমি চাই তোমরা ফার্স্ট আনসারটা করো, সবার আগে করো। এখান থেকে একটা করে অঙ্ক, এই একটা করে ইয়ার থেকে যদি 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড সেভ করতে পারো, এই 10-20 সেকেন্ড তোমার অন্যান্য কোশ্চেন আনসার করতে সুবিধা হবে। জাস্ট দেখো বলছে ভয়েসে কি বলছে, এটা প্যাসিভ করতে বলছে। এটা বলছে দেখো, ডু নট। ভয়েস চেঞ্জের প্রথমে যদি ভার্ব থাকে সেটা কি বলা হয়? ইম্পারেটিভ। ইম্পারেটিভ হলে কি খুঁজতে হয়? জাস্ট যদি ইম্পারেটিভ ভয়েস চেঞ্জ করতে হয় তুমি দুটো জিনিস খেয়াল করবা, একটা হচ্ছে যে শুরুতে লেট আছে কিনা, এবং এরপরে খুঁজবা
যে বি আছে কিনা, বি থাকতে হবে, লেট থাকবে, বি থাকবে এবং বি এর পরে অবশ্যই ভার্বের V3 থাকবে। এটা হচ্ছে বেসিক একটা টেকনিক যে এই তিনটা জিনিস থাকবে। এখন একাধিক বাক্যে যদি তিনটা জিনিস থাকে তখন তুমি সেন্টেন্সের যে স্ট্রাকচার আছে যেগুলো আগে পড়ছো সেগুলো তুমি মিলিয়ে দেখবা। বাট তুমি মনে রাখিও যে 99% ক্ষেত্রে এই কটা জিনিস যদি থাকে তাহলে আনসারটা হয়ে যাবে 99% ক্ষেত্রে। 1% হয়তো ব্যতিক্রম থাকবে, সেটা তুমি আলাদা করে দেখে নিও। তাহলে যখনই ইম্পারেটিভ টেন্স থাকবে তুমি কি খুঁজবা? লেট খুঁজবা, বি খুঁজবা আর V3 খুঁজবা। দেখো যেহেতু এটা ইম্পারেটিভ আছে, ডু নট আছে, লেট খোঁজো। লেট কটা আছে? 1 2 3 4টা লেট আছে, চারটা হতে পারে। এখন আমি কি খুঁজবো? আমি বি খুঁজবো। দেখো এটার মধ্যে কোথাও বি নেই, এটা কিন্তু 44তম বিশেষ পরীক্ষা আসছে। 44, এই যে কত বিশেষ পরীক্ষা আসছে, দেখো এনে বি নাই, তার মানে এটা হবে না। এটা খোঁজো, এটাই বি আছে, এটা হতে পারে। এটা খোঁজো, এটার মধ্যে কোনো বি নাই, তার মানে এটা হবে না। এটা খোঁজো, এটার মধ্যে বি নাই, তার মানে এটা হবে না। বাহ, আনসার শেষ। বুঝছো? দেখো যে শুধু বি আছে একটাই। এখন এটা কি আছে? আনসার কিন্তু ওইটাই। আমি কিন্তু পড়ি নেই, একটাও পড়ি নেই। এই 4টা অপশনের আমি একটা অপশনও পড়ি নেই, কিন্তু আমার আনসার হয়ে গেছে। আনসার হইতে আমার দেখো কয় সেকেন্ড গেছে, মাত্র অল্প কয় সেকেন্ড আমি করে ফেলছি। এখন আমি এটা অবশ্যই পড়বো যে এটা ঠিক আছে, তুমিও পড়বা। 3টা বাদ দিয়ে যখন একটা আসবে ওইটা ভালো করে শিওর হয়ে নেবা যে এটা ঠিক আছে কিনা। বুঝছো জিনিসটা? আমার মনে হয় যে এটা টেকনিকটা তোমাদের ভালো লাগছে। ওকে, আসো দেখি আর কি আছে। এটা একটা ন্যারেশনের কোশ্চেন এবং সবচেয়ে ইজি কোশ্চেন। আমার মনে হয় যে কোশ্চেনে তোমাদের কিছু না বললেও তোমরা পারবা। কিন্তু দেখো পরীক্ষায় বিশেষ পরীক্ষায় 36তম বিশেষ পরীক্ষা আসছে, 36 বিশেষ পরীক্ষা আসছে। এটা ন্যারেশনের ক্ষেত্রে এটা গ্যাপ আকারও আসছে, আবার ন্যারেশন আকারে থাকে। এটা তুমি এমনিই পারো। বলছে দ্য আর্থ, আর্থ এইটা আমরা পারি না এমন কোনো, এটা কি চিরন্তন সত্য? যে কি থাকে যে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ আর হিস্ট্রিক্যাল ট্রুথ, এই সত্যগুলো থাকলে তোমরা সবাই জানো যে টেন্সেই হোক এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে করতে হয়। তার মানে এটা হি সেইড, যদি এটা পাস্ট টেন্স আছে এটা অবশ্যই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে করতে হয়, বিকজ এটা হচ্ছে চিরন্তন সত্য। ওকে, তাই তোমরা আনসারটা জানো যে এটা মুভস হবে, এটা সবাই জানো যে এটা চিরন্তন সত্য। আনসারটা কি হবে? মুভস হবে। মুভড হবে না, হ্যাজ মুভড হবে না, উইল মুভিং হবে না, আনসার হবে মুভস। এটা তোমাদের সবারই জানার কথা, আমি আনসারটা সরাসরি বলে ফেলাম। আসি আমরা পরের কোশ্চেনে। আসো, এটা কত তোমার? এটা 43তম বিশেষ পরীক্ষা আসছে, ভয়েস চেঞ্জ। তাহলে আমরা কি দেখলাম যে একটা ভয়েস দেখতেছি, একটা ন্যারেশন দেখতেছি। তোমাদের কেমন লাগতেছে আমি জানি না, আমি এটা ফাস্ট যাচ্ছি যাতে তোমাদের বেশি কোশ্চেন সলভ করতে পারি। চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জের কথা বলছে। হ্যাঁ, তাহলে এটা আমরা কিভাবে করবো? ভয়েসের কথা কি বলছিলাম? যে ভয়েস হলে আমাদের চোখের কাজ করবো, ন্যারেশন হলে আমরা চোখের কাজ করবো, চোখের ব্যবহার করে আনসার করে ফেলবো। গ্রামার না পারলেও নাই, গ্রামার না জানলে আনসার হবে। নোবডি ট্রাস্ট এ ট্রেইটর। দেখো এখানে কি আমরা চোখের কাজ কোথায় করবো? আমরা করবো এই যে ভার্বের উপরে। ভার্ব যে ট্রাস্টস, এটা কি কোন টেন্স? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। তাহলে এটা আমি কি খুঁজবো? যখনই ভার্বটার প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স থাকবে আমি খুঁজবো অ্যামিজার। অ্যামিজার খোঁজো, তাহলে এটা ইজ আছে, ইজ ট্রাস্টেড হতে পারে এটা আনসার। শুড আছে, দেখো শুড আছে, এটা কি 43তম বিশেষ পরীক্ষা আসছে, এগুলো কিন্তু আমার বানানো কোশ্চিন না, পরীক্ষা আসছে। শুড আছে, এটা পড়বো, এটা পড়া বাদ, শুড দেখে এটা বাদে দিলাম। এভরিবডি হেটস, দেখো এখানে কি নাই? অ্যামিজার নাই, আছে নাই, এটা অবশ্যই পড়ার দরকার নাই। এখন এটা হতে পারে এ ট্রেইটর ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি, এটা হতে পারে এ ট্রেইটর ইজ ট্রাস্টেড। এখন কথা চিন্তা করে দেখো যে ইজ এ ট্রেইটর ইজ ট্রাস্টেড, এটা কি বলা যাবে? নোবডি ট্রাস্টেড ট্রেইটর, কেউই ট্রেইটরকে কি বিশ্বাস করে না, তাই না? তাহলে এই ট্রেইটর ইজ ট্রাস্টেড এই কথা তো একদম পুরো উল্টা হয়ে গেল। তাহলে এই আনসারটা তো অবশ্যই হওয়ার কথা না। তাহলে আনসার কি হবে? যে ট্রেইটর ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি, এইটা আমাদের আনসার। তার মানে এই তিনটা যদি আমি দেখি যে ভয়াবহ ভুল, 100% ভুল, তাহলে আমার আনসার করাতে কোনো সমস্যা নেই। আনসার হয়ে গেল আমার এইটা আনসার। বুঝছো? তাহলে আনসার করার সময় দেখো যে যেমন কোশ্চেনই করুক সেই কোশ্চেনই কিন্তু তুমি দ্রুততার সাথে আমরা আনসারগুলো করতে পারি। এই যে আনসার করার যে কৌশলটা তোমাদের বলতেছি, এটা আমি তোমাদের বারবার বলছি। এই কৌশলের নাম কি? কৌশলের নাম হচ্ছে POE। আমার যে ক্লাসরুম ইংলিশ গ্রামার বইটা, এই বইটার যে প্রশ্নগুলো সলভ করে দিয়েছি, তোমরা যারা কিনছো তোমরা জানো যে এই POE সিস্টেমে আনসারগুলো করা। যেটা আনসার সেটা কেন আনসার হলো, বাকি তিনটা কেন হয় নাই, এই কৌশলে আমার বইটা আমি লিখছি, যে ক্লাসরুম ইংলিশ বইটা। দেখো এটা POE কি? প্রসেস অফ এলিমিনেশন। বুঝছো এটা আনসারটা কি হয়ে গেল? নর্মালি আনসারটা করতে গেলে তোমার মনে হতো এটা হবে নাকি এটা হবে, কত চিন্তা মাথা মধ্যে আসতো। বাট এই ওয়েতে আনসার করলে কি হয় যে চট করে তুমি আনসারটা চলে আসতে পারো। ওকে, তো ভয়েস নারেশন খুব ইজি না? বাসায় একটু প্র্যাকটিস করবা, দু একটা ব্যতিক্রম নিয়ে দেখবা, তাহলে হয়ে গেল। পরেরটা আসো, দেখো কত বড় 24তম বিশেষ পরীক্ষা আসছে। নারেশনটা কত বড় তোমরা করো দেখি, এটা সলভ করো দেখি পারো কিনা। এটা ভালো।
এটা তোমাদের করতে দিলাম কি জন্য জানো? তোমরা জাস্ট দেখো যে কত বড় একটা কোশ্চিন, সে কোশ্চিনটা আনসারটা তোমরা যদি পড়তে যাও, পড়তে গেলে তোমার মাথা ঘোরাবে, মানে যে কোনটা আনসার হবে, এইটা হবে না ওইটা হবে, এরকম মনে হবে। বাট আমি তোমাকে যে বলছি, ওই যে কি বলছি তোমাকে, যে তুমি কার ব্যবহার করবা? তুমি চোখের ব্যবহার করবা, চোখের। হ্যাঁ, চোখের ব্যবহার করবা। দেখো কি বলছে এখানে, কত বড় কোশ্চিন। হ্যাঁ, বাট এটাও আমরা ওই দেখো চোখের কাজ করে আনসারটা করে ফেলবো। নারেশন এটা আসছে কততম? 24তম পেজে আসছে। আসো আমরা কি করবো, চোখটা কোথায় দিব? প্রথমে দেবো ভার্বে। দেখো এই যে ভার্ব আছে উইল হ্যাভ, তাহলে আমার চোখটা কোথায় যাবে? উইল হ্যাভ। এবার কোশ্চেন আমি উইল হ্যাভ পেয়ে গেছি, এবার আনসার মধ্যে কি করবো? উইল হ্যাভ মানে কি? উইল থাকলে কি হবে? উইলটা ন্যারেশনে উইলটা হবে উড। তোমরা জানো তো নাকি? শ্যাল বা উইল যাই থাকুক হবে উড। শ্যাল থাকলেও উড, উইল থাকলেও উড হবে, উড। তার মানে হ্যাভ তো আছে, হ্যাভ তো আর চেঞ্জ হবে না, উইল হ্যাভটা হয়ে যাবে উড হ্যাভ। উড হ্যাভ খোঁজো। দেখো এটা এই অপশন এতে দেখো আছে কি? উইল হ্যাভ। ভালো খেয়াল করো, অপশন এতে কি আছে? উইল হ্যাভ। এটা পড়বো আরো, এটা এইটুকু দেখেই বাদ, এটা হবে না আনসার। বিতে যাও, বিতে আছে উড হ্যাভ, এটা হতে পারে আনসার। ওকে, তোমার এটা হাতে রাখো। সিতে যাও, হি উড হ্যাভ, এই দেখো এটা উড হ্যাভ আছে, এটাও হতে পারে আনসার। ওকে, দুটো হতে পারে। এবার ডিতে যাও, এটা দেখো উড হ্যাভ নাই, হ্যাড এ কাপ আছে শুধু, উড হ্যাভ নাই, তার মানে এটা বাদ। বুঝছো জিনিসটা? তাহলে আমরা কি করলাম, যে এই যে কৌশল, অর্থাৎ উইল হ্যাভটা আমরা কি করবো? উইল হ্যাভ তাহলে কি হয়? উড হ্যাভ হয়। এটার মধ্যে উইল হ্যাভ আছে, এটা বাদ। এটা হ্যাড আছে, এটা বাদ। তার মানে আনসার এইটা হবে অথবা এইটা হবে। এখন এই দুটোর মধ্যে দেখো যে উড হ্যাভ হ্যাড একটা আছে, আর শুধু উড হ্যাভ এ কাপ আছে। উড হ্যাভ এ কাপ হবে নাকি উড হ্যাভ হ্যাড এ কাপ হবে? এইটার জন্য খেয়াল করো যে এইখানে উইল হ্যাভ যে আছে, উইল হ্যাভ এর পরে কিন্তু আর হ্যাড নাই। আরেকটা কি হ্যাড আছে? এখানে হ্যাড নাই, কিন্তু কিন্তু এখানে এই যে হ্যাডটা যে দিল, এটা এই হ্যাডটা কোথাতে দিল? এখানে প্রশ্নে আমার হ্যাড নাই, তাহলে এই হ্যাডটা কোথা থেকে আসলো? এটা জাস্ট খেয়াল করো। যেহেতু প্রশ্নের মধ্যে হ্যাড নাই, এইটা তোমাকে কনফিউজড করার জন্য একটা হ্যাড লাগিয়ে দিছে, তার মানে এটাই ভুল। ওকে, তো যদি এটা ভুল হয় আনসার কোনটা? এটা হবে। দেখো আমি কিন্তু পড়ি নাই, আমি চারটা অপশনই পড়ি নাই, স্টিল আনসারটা কারেক্ট হবে কিনা আমি কিন্তু এটা আমি না পড়েই বলতে পারছি যে এটা আনসারটা কারেক্ট নাকি ইনকারেক্ট হবে। কিন্তু আমি বুঝতে পারলাম কি, যে আমি না পড়েই বুঝতে পারলাম যেহেতু এখানে কোশ্চেনে উইল হ্যাভ আছে ন্যারেশনের ক্ষেত্রে, তাহলে উইল হ্যাভটা কি হবে? উইল হ্যাভটা হবে উড হ্যাভ। উড হ্যাভটা দেখা গেল যে এতে আছে উইল হ্যাভ, তার মানে উইল হ্যাভ থাকবে না, সো এটা ভুল। বিতে দেয়া আছে কি? উড হ্যাভ আছে, ঠিক আছে, কিন্তু উড হ্যাভ একটা বাড়তি হ্যাড দিয়ে দিয়েছে। বাড়তি হ্যাড তো এখানে হওয়ার কথা না, বাট হ্যাড তো নাই এখানে, হ্যাড হবে কি করে? তার মানে এটা বাড়তি হ্যাড দেওয়াতে এটা তোমাকে কনফিউজড করার জন্য দিয়ে দিয়েছে, এটাও হবে না। সিতে কি আছে? উড হ্যাভ আছে, এই জিনিসটা দেখো উড হ্যাভ এর পরে মানে সিতে আছে কারেক্ট। আর ডিতে কি আছে? দেখো উড হ্যাভ নাই, শুধু আছে হ্যাড, তার মানে এই ডি নাম্বারটা হবে না। তো আমি যদি এ বাদ দিতে পারি, বি বাদ দিতে পারি, ডি বাদ দিতে পারি, তাহলে আনসারটা তো এমনি হয়ে গেছে, আমার তো পড়ারই দরকার নেই। আনসার কোনটা হয়ে গেছে? আনসার সি হয়ে গেছে। এখন তুমি দেখো কত বড় বাক্য, এই পুরোটা তুমি পড়ো, দুইটা অংশ ন্যারেশন আছে, পুরোটা পড়ো, পড়ে দেখো আনসার সি হবে। এটা কত তোমার? 24 পেজ আসছে, আমার বানানো কোশ্চিন না। বুঝছো জিনিসটা? তাহলে দেখো কত বড় কোশ্চিনগুলো আনসারগুলো হয়ে যাচ্ছে মাত্র কয়েক সেকেন্ডে, 5 থেকে 10 সেকেন্ড ন্যারেশন শেষ। এই দেখো সি আনসার। বুঝছো? এখন তো এগুলো এমনিই পারবা। দেখো যেটা এটা কি আছে পরীক্ষায়, এটা 41 বিশেষ 41 বিশেষ পরীক্ষা আসছে। তো তোমাদের কি হবে? 10টা কোশ্চেন সলভ করে দেবো, বাকিগুলো তোমরা এমনি বাসায় করবা। ঠিক আছে, একটা কৌশল। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি আরেকদিন তোমাদেরকে এগুলো সলভ করে দিব। আমার এখানে সব মিলে সম্ভবত অনেকগুলো প্রশ্ন আছে, সবগুলো করতে গেলে তো অনেক সময় লাগবে। আর তোমাদের কিছু সমস্যার আমি পেজে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, সমস্যা জানাও, সেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো প্রশ্নে কি বলছে, হু আছে, তার মানে আমি কি বললাম যে হু থাকলে বাই হুম, বাই হুম থাকলে কি হবে? হু হবে। তাহলে হু যেহেতু দেয় আছে, তাহলে আমি কি খুঁজবো? ভয়েস করতে বাই হুম খুঁজবো। এই দেখো একটা বাই হুম একটা আছে, এই একটা বাই হুম আছে, এটা দেখো বাই হুম নাই, তার মানে এটা বাদ। এই একটা বাই হুম আছে, তাহলে কয়টা বাই হুম আছে? 3টা বাই হুম আছে। ওকে, এখন এটা খেয়াল করবা, এই যে চিহ্নটা দেখো, এটা কি চিহ্ন আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে। প্রশ্নবোধক চিহ্ন হইলেই কি হয়? অক্সিলারি আগে আসে, তারপরে সাবজেক্ট থাকে।
মানে সাবজেক্টের আগে থাকে অক্সিলারি। তোমরা তো জানো সবাই যে অক্সিলারি যখনই প্রশ্নবোধক চিহ্ন হবে তখনই সাবজেক্টের আগে অক্সিলারি হবে, আর যখনই প্রশ্নবোধক থাকবে না তখন সাবজেক্টের পরে অক্সিলারি যাবে। মানে সাহায্যকারী ভার্ব সাবজেক্টের আগে থাকবে প্রশ্নবোধক চিহ্ন থাকলে। তাহলে দেখো যেহেতু প্রশ্নটা আছে তাহলে সাবজেক্টের আগে কি থাকবে, সাহায্যকারী ভার্ব থাকবে। তাহলে বাই হুম আমরা কটা পেয়েছি, একটা, দুইটা, তিনটা। এখন দেখতে হবে যে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আছে কোনটায়। দেখো যে ফ্রেন্ডস আছে, এই ওয়াজটা এইখানে থাকলে চিন্তা ভাবনা করতাম আমরা, যেহেতু ওয়াজটা পরে আছে কিন্তু এই জন্য এটা কি হবে, এই আনসারটা আমরা গুনবই না বা এই আনসারটা নিবই না, বাদ। বুঝছো জিনিসটা? বাই হুম, এই দেখো বাই হুম ইউ ওয়্যার, বাই হুম ইউ ওয়্যার, এই যে ওয়্যার যেটা আছে এটা তো অক্সিলারি ভার্ব। অক্সিলারি কোথায় থাকার কথা, এই যে সাবজেক্টের আগে থাকার কথা, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে। বুঝছো জিনিসটা? যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে তাহলে এই ওয়্যারটা কোথায় থাকার কথা, ইউ এর আগে থাকার কথা, পরে না। তার মানে এটা অবশ্যই আনসার হবে না। দেখো আমাদের আনসার তো শেষ, আনসার হয়ে গেছে। এই যে ইউ এর পরে আছে ওয়্যার, তার মানে এটা বাদ। যিনি প্রশ্ন করুক তাকে ভুল করে দিতেই হবে, তুমি এই ভুলটা ধরে ফেলবে, আনসার হয়ে যাবে। ওকে, তাহলে দেখো যে এইটা আনসারটা কেন হলো না, কারণ ইউ এর পরে ওয়্যার আছে, বাদ। এটা দেখো এটাও কি ওয়াজ আছে কোথায়, ফ্রেন্ডসের পরে ওয়াজ আছে, এটাও বাদ। এটা কি আছে দেখো, এটার মধ্যে তো বাই হুমই নেই, এটা এমনিই বাদ। তাহলে আনসার কোনটা হবে, না পড়েই, আনসার পড়েই নিয়ে আমি জাস্ট 5 থেকে 6 সেকেন্ডে ব্যয় করলাম, আনসার শেষ। ওকে, বুঝতে পারছো জিনিসটা? তাহলে একটু যদি দেখো যে চোখটার মানে ব্যবহার ঠিক মতো করতে পারি তাহলে হয়ে যায়। এর সাথে কিছু রিলেটেড কিছু রুলস, যে রুলসগুলো এইভাবে করার জন্য কাজে লাগবে। আমি ক্লাসের মধ্যে এই জিনিসগুলো শিখাই তোমাদেরকে, যে ক্লাসের মধ্যে থেকে ঠিক কীভাবে আনসারগুলো করতে হয় শর্ট টাইমে, এবং জাস্ট কি যে গ্রামার না জেনেও জাস্ট চোখের ব্যবহার করে কোথায় চোখটা দিলে আনসারটা হয়, এটা দেখলে আনসারটা আমাদের অনেক সহজে করা যায়। যারা গ্রামার ভুলে গেছি, একটু একটু মনে আছে, তাদের জন্য এটা খুবই ইফেক্টিভ হবে। চলো আমরা আর একটা দেখি, 10টা কোশ্চেন দেখবো, এইটা দেখবো, এরপর আর একটা দেখবো। এই ন্যারেশনটা দেখো, এটা 42তম বিশেষ পরীক্ষা আসছে, ডাক্তারদের বিশেষ যেটা বিশেষ ছিল সেই বিশেষে আসছে এটা। এটা দেখো, এটা একটু একটু ভিন্ন ধরনের কোশ্চেন, আমরা এতক্ষণ যেভাবে দেখলাম তার থেকে একটু ভিন্ন ধরনের কোশ্চেন। এই ক্ষেত্রে খেয়াল করতে হবে তোমাকে, সেটা হচ্ছে বলছে যে হি ন্যারেশন কথা বলছে, হি সেইড ইউ হ্যাড বেটার সি এ ডক্টর। তুমি ভালো হবে তুমি একটা ডাক্তার দেখাও, এটা বলছে। তাহলে তুমি একটা ডাক্তার দেখাও ভালো হবে, এই কথাটা কি বলছে, এটা কি প্রশংসা করছে, অর্ডার করছে, নাকি পরামর্শ দিয়েছে? 100% পরামর্শ দিয়েছে যে তুমি ভালো হয়, তুমি বড় একজন ভালো একজন ডাক্তার দেখাও। এই কথাটা যদি কাউকে আমি বলি তাহলে কি বলবো, এটাকে অ্যাডভাইস দিয়েছে, এইটা তো বুঝতে হবে। তাহলে দেখো যে এটা যদিও হ্যাড বেটার দিয়ে তুমি আনসারটা করতে পারবা না, এখানে আনসারটা হ্যাড বেটার দিয়ে হবে না। এরকম কিছু কিছু কোশ্চেন তোমাকে তো বুঝতে হবে। তাহলে কি হবে দেখো, যে এটা আমরা কি বুঝতেছি, যে হি সেইড, সে বললো যে তুমি একটা ভালো ডাক্তার দেখাও। তাহলে কি হলো, যে এটা একটা ভালো পরামর্শ দিল। পরামর্শ মানে কি, সে অ্যাডভাইস দিয়েছে। তখন তুমি আমি কি বলছি, ন্যারেশনের ক্ষেত্রে কয়টা জিনিস খুঁজতে বলছি, ইনভার্টেড কমার বাইরে সাইডে পরিবর্তে কি হয়, কি দিয়ে যুক্ত হয় সেগুলো খুঁজতে বলছি, ভিতরে ভার্বটা চেঞ্জটা খুঁজতে বলছি। তাহলে এই যে সাইডের পরিবর্তে কি হবে, এবার তুমি এইটা খুঁজবা। যেহেতু এটা পরামর্শ দিয়েছে তার মানে সাইডের পরিবর্তে কি খুঁজবা, তুমি অ্যাডভাইস দিয়েছে, অ্যাডভাইস খুঁজবা। দেখো অ্যাডভাইস কয়টা আছে, এই যে একটা অ্যাডভাইস আছে, এই যে একটা অ্যাডভাইস আছে, এটা একটা সাজেস্টেড আছে, আর একটা প্রপোজ টু আছে। দেখো এটা প্রথম কথা হচ্ছে যে এই বাক্যে প্রপোজ টু কথাটা যাবে না, কারণ এটা পরামর্শ। তাহলে প্রপোজ টু কথাটা আমরা এখানে নিব না, সাজেস্টেড কথাটাও আমরা নিব না। তাহলে এই দুটো অ্যাডভাইস যেটা আছে, যে হি অ্যাডভাইসড হিম টু সি এ ডক্টর, হি অ্যাডভাইস দ্যাট হি শুড সি এ ডক্টর, এই দুটোর মধ্যে কোনটা আনসার হবে দেখো, দুটোর মধ্যে থেকে। এখন এখানে খেয়াল করে দেখো যে এই বাক্যটার মধ্যে থেকে, হ্যাঁ, হি অ্যাডভাইস দ্যাট হি শুড সি এ ডক্টর, এটা বলছে যে তুমি একজন ভালো ডাক্তার দেখাও, সরাসরি দেখাও, যে তোমার একজন ডাক্তার দেখানো উচিত, এই কথা বলা নেই, বলছে যে তুমি একজন ডাক্তার দেখাও, সরাসরি কথাটা বলছে। এই কথাটা যদি আমরা দেই আনসারটা, তাহলে এটা কথাটা ঘুরিয়ে বলা হবে, ঠিক আছে? এই যে আনসারটা কি হবে, হি অ্যাডভাইস হিম টু সি এ ডক্টর, মানে এই কথাটা একদম মানে কি বলে ইম্পারেটিভ বাক্যের মতো করে সরাসরি এই জিনিসটা, যেহেতু অ্যাডভাইস আছে, ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে কি হয় আমরা জানি, যুক্ত হয় টু দিয়ে। যে কোনো ইম্পারেটিভ বাক্য যদি হয় খেয়াল করবা, যুক্ত হবে টু দিয়ে। যেহেতু এটা পরামর্শ দিয়েছে, ইম্পারেটিভ বাক্যের মধ্যে পড়ে গেছে, এই জন্য আনসারটা কি হবে, এটা দ্যাট দিয়ে যুক্ত হবে না, এই যে দ্যাট যুক্ত আছে এটা হবে না, হবে এটা টু দিয়ে যুক্ত হবে। তাহলে আনসারটা কি হবে, আনসারটা হবে এ। তো এই কোশ্চেনটা আমরা এই যে প্রিয় সিস্টেম করলাম, একটু ডিফিকাল্ট মনে হচ্ছে হয়তো তোমার কাছে, কিন্তু
একটু যদি মনোযোগ দিয়ে পড়ো, তাহলে দেখবা যে পড়ার ক্ষেত্রে পরীক্ষায় যদি আসে তুমি একটু চর্চার মধ্যে রাখলে এগুলো কিন্তু পারবা, ভয়ের কিছু থাকে না। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে করলাম একটু খেয়াল করো। সেটা হচ্ছে আমরা দেখলাম যে এটা একটা পরামর্শমূলক বাক্য, তার মানে এটা ইম্পারেটিভ বাক্যের মধ্যে পড়ে গেছে, বাট ইম্পারেটিভ মনে হচ্ছে না। ঠিক আছে, এইটাই হচ্ছে প্যাস, যে ইম্পারেটিভ মনে হচ্ছে, মানে দেখতে ইম্পারেটিভ মনে হচ্ছে না, বাট ইম্পারেটিভ বাক্যের মধ্যে পড়ে গেছে, যেহেতু পরামর্শ দিয়েছে। এই জন্য আমরা কি করলাম যে অ্যাডভাইস নিলাম, অ্যাডভাইস আছে দুইটা, বাকি দুটো বাদ দিলাম, সাজেশন বাদ দিলাম, প্রপোজ বাদ দিলাম, দুটো বাদ গেছে। এই দুটোর মধ্যে থেকে একটা দ্যাট দিয়ে যুক্ত আছে, একটা টু দিয়ে যুক্ত আছে। আমরা জানি যে ইম্পারেটিভ বাক্য যদি হয় সেটা দ্যাট দিয়ে যুক্ত হয় না, যুক্ত হয় টু দিয়ে, যে কারণে আমরা আনসারটা এইটা না নিয়ে আনসারটা এটা নিলাম। ক্লিয়ার? আসো আর একটা কোশ্চেন দেখি। ভয়েস চেঞ্জ হু দিয়েই সব। দেখো পরীক্ষায় আমি দেখলাম যে বিশেষ পরীক্ষায় যেগুলো আসছে তার মধ্যে থেকে 60% শুধু হু দিয়ে আসছে, মানে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। 40 নম্বর বিশেষ পরীক্ষা আসছে হু দিয়ে, তো আর মনে হয় বলার দরকার নেই, এমনি পারবা। তারপরে কোশ্চেনটা যেহেতু আসছেই, আর যেহেতু বিশেষ কোশ্চেনগুলো তোলা আছে এখানে, এগুলোই প্রাইমারি পরীক্ষায় বা অন্য পরীক্ষায় সরাসরি আসে। এই জন্য দেখো আমার মনে হয় যে এটা তোমাদের মানে একেবারেই কয়েক সেকেন্ড লাগবে অ্যান্সার করতে, সমস্যাই হওয়ার কথা না। তারপরেও আমি তোমাদেরকে বলে দিই যে হু যেহেতু আছে, আমরা যে নিয়মে অ্যান্সারগুলো এতক্ষণ করলাম সেই নিয়মে চলে আসি। হু থাকলে আমরা কি খুঁজবো? বাই হুম খুঁজবো। এবার দেখো খেয়াল করে বাই হুম কটা আছে, 1 2 3 4টা। এটা বাই হুম নাই, তার মানে এটা কাটা, শুধু হুম আছে। তাহলে আমাদের বাই হুম আছে কয়টা? 3টা। 3টা থাকলে সমস্যা নাই, যে কটাই থাকে থাকুক, 4টা থাকতে পারে। আমরা কি বলছি, যখনই আমরা হু বা বাই হুম বা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখবো, এটা তো অবশ্যই ইন্টারোগেটিভ, তখন কি হবে যে এই যে সাবজেক্ট যখন থাকবে, ইন্টারোগেটিভ হলে সাবজেক্টটা কি হবে? সাবজেক্টের আগে আসবে সাহায্যকারী ভার্ব, মানে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এটা খেয়াল করো। আমরা যখনই দেখবো যে এরকম ইন্টারোগেটিভ আছে, তাহলে সাবজেক্টের আগে আসবে অক্সিলারি। তাহলে দেখো যে এই যে সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্টের আগে কি আছে? এই যে অক্সিলারি আছে, কিন্তু এই যে সাবজেক্ট আছে দেখো সাবজেক্টের পরে আছে অক্সিলারি, তাহলে এটা তো হবে না। ন্যারেশনের ক্ষেত্রে তো উল্টা, ন্যারেশনে কি হবে? সাবজেক্টের পরে যাবে, যদি অ্যাসার্টিভ হয় তাহলে এটা সাবজেক্টের পরে যাবে। জাস্ট খেয়াল করো যে এটা কি আছে? বাই হুম আছে। বাই হুম তো তিনটার মধ্যে কোনটা নিব? তাহলে এটা সাবজেক্টের আগে আছে এম, এটা আছে ইজ। ঠিক আছে, অ্যামিজারের মধ্যে 3টাই অ্যামিজার আছে, তাহলে বাদ দিব কি হবে? প্রথম কথা হচ্ছে এটা বাদ দিলাম আমরা শুরুতেই। কেন বাদ দিলাম? যে শুধু হুম আছে, হু বাই হুম নাই, এই জন্য এটা বাদ। ওকে, আর এইখানে দেখো যে এইটার মধ্যে কি আছে? যে বাই হুম এম আই বিং, এই যে দেখো একটা ভুল পাওয়া গেছে, এই দেখো বিং দিছে। না, ভুল না, এটাই তো ঠিক আছে। দেখো ইজ কলিং কন্টেন্স কন্টিনিউয়াস, তাহলে কি হবে? কন্টিনিউয়াস হলে বিং হবে, যে কোনো কন্টিনিউয়াস হলে একটা বিং যুক্ত হবে। যখনই তুমি কোনো কন্টিনিউয়াস সেন্স পাবা, তখনই সেখানে তুমি বিং খুঁজবা, বিং থাকবে। বিং এর পরে ভার্বের কি হয়? সবসময় V3 হয়, মানে ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম হয়। তার মানে এটা আনসার হতে পারে, আমরা দেখি। তার মানে বিং মাস্ট থাকবে। এখন তুমি এটাই নাও, কৌশলটা এইভাবেই নাও, বিং খোঁজো। ঠিক আছে, কৌশল কিন্তু তুমি তোমার মতো করে বানিয়ে ফেলতে হবে। আমি তোমাকে এটা মুখস্থ করা দরকার, এটা মুখস্থ করার জিনিস না কিন্তু। তাহলে কি খুঁজবো? যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স আছে, আমি প্রথম কথা হচ্ছে হু আছে, আমি বাই হুম খুঁজবো। বাই হুম তাহলে 3টাই আছে, তাহলে যেহেতু কন্টিনিউয়াস তাহলে কি খুঁজবো? আমরা বিং খুঁজবো। বিং, দেখো এখানে কোনো বিং নাই, তার মানে এইটা হবেই না আনসারটা। এখানে দেখো এখানেও বিং নাই, তার মানে এটাও আনসারটা হবে না। তাহলে এই একটাই বিং আছে, এই যে বিং আছে, তাহলে এটাতে আগেই বাদ দিছি, এই দুটো এখন বাদ দিলাম, তাহলে আনসারটা থাকলো এটা তো কয়েক সেকেন্ডের ব্যাপার। তার মানে এইটাই আনসার। দেখো তুমি মিলিয়ে দেখো, আমি কিন্তু আনসারটা অ্যাকচুয়ালি জানি না কোনটা আনসার, বাট আমি মিলিয়ে বলতেছি, মানে আমি পড়তেছিও না, কোশ্চেনটা না পড়ে তোমাকে বলতেছি যে কোনটা আনসার হবে। তো আশা করছি তুমি এটা যদি কৌশলটা অবলম্বন করো, তোমার পড়াটা অনেকখানি কম। এই দেখো মিলে গেছে আনসার এটা। ওকে বন্ধুরা, আশা করছি তোমাদের এই প্রশ্নগুলো আলোচনা ভালো লেগেছে। আর তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্টটা দেখি। যেহেতু এটা শর্ট ক্লাস, ধরো আমি তোমার চেষ্টা করছি তোমাদেরকে কুইজে উত্তর দিতে না দিয়ে আমি যাতে একটু বেশি কোশ্চেন সলভ করতে পারি। 10টা বলছি, আমাদের সময় থাকে 30 মিনিট। তো বিদ্যাবাড়ির পক্ষ থেকে আমরা তোমাদের জন্য যে ফ্রি ক্লাসগুলো দেই আমরা, এগুলো ফলো করো। তোমাদের যারা সামর্থ্য আছে তারা আমাদের যে প্রাইমারি শিক্ষক নিয়োগের যে বিভিন্ন ব্যাচে যে ভর্তি চলছে, আমাদের এখানে যে খেয়াল করে দেখো যে বিদ্যাবাড়ি থেকে যে কাজটা করা হচ্ছে, এটা কিন্তু অন্যদের সাথে কম্পেয়ার করা যাবে না। বিকজ এইখানে যেটা করা হচ্ছে, যেমন ধরো ইন্টারেস্টিং রংপুর বিভাগ, তারপরে বরিশাল বিভাগ আর সিলেট বিভাগ, এদের পরীক্ষাটা আগে হবে। এই জন্য 3 বিভাগের জন্য আলাদা একটা ব্যাচ, পদ্মা ব্যাচ। খেয়াল করছো এটা? আবার দেখো যে এইটার পরে যে হবে তোমার খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের পরীক্ষা। সো
সো এইটার পরের জন্য যমুনা ব্যাচ দেয়া আছে আমাদের এখানে। যমুনা ব্যাচ হচ্ছে এইটার পরে পরীক্ষা হবে, সো ওই ব্যাচটা আলাদা। অর্থাৎ যেই পরীক্ষাটা যখন হবে, আবার ঢাকা চট্টগ্রামের জন্য আমাদের মেঘনা ব্যাচ। সো 3টা ব্যাচ 3 ধরনের, এবং পড়াশোনা 3 ধরনের, 3 ব্যাচের কার্যক্রমও 3 ধরনের। যেমন পদ্মা ব্যাচের ক্লাস খুব বেশি হচ্ছে, 7 দিন, সপ্তাহে 7 দিন ক্লাস হচ্ছে পদ্মা ব্যাচে, লাইভ ক্লাস, সব ক্লাস লাইভ। আর যারা যমুনা ব্যাচে আছে তাদের সপ্তাহে 3 দিন 4 দিন ক্লাস হচ্ছে, তারা একটু রিল্যাক্স হয়ে করতেছে। যারা মেঘনা ব্যাচে তোমরা আসো তাদের জন্য ক্লাস 2 দিন বা 3 দিন ক্লাস হচ্ছে, আরো একটু কম ক্লাস হচ্ছে, ঠিক আছে। বাড়ির পড়া দেওয়া হচ্ছে, পড়া দিয়ে পড়িয়ে দেওয়া হচ্ছে। আর ইন্টারেস্টিং হচ্ছে যে তোমাদের জন্য যতটুকু প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য যতটুকু পড়তে হবে এইটা আমরা ঠিক করে ফেলছি, যে কতটুকু পড়লে তুমি পাশ করবা, ঠিক আছে। ওই জায়গাটা যারা এখানে আমাদের যারা অ্যাডমিটে তোমরা আসো, তোমাদের জন্য একটা বিশেষ সাজেশন তৈরি করা হচ্ছে। সাজেশনটা আমি আজকে নিজে, এই সাজেশনটা আমি দেখলাম, এই কাজটা একদম শেষ পর্যায়ে আসছে। সাজেশনটা শেষ পর্যায়ে আসছে বলতে একেবারে শেষ পর্যায়ে। এই সাজেশনটা তোমাদের হাতে দিতে পারলে আমার ভালো লাগবে। যারা তোমরা অ্যাডমিটেড আসো, এটা বাইরে বিক্রির জন্য না, শুধু যারা অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য। কয়েকটা জিনিস শুধু প্রাইমারি পরীক্ষায় পাশ করার জন্য, সেটা হচ্ছে আমরা যে বিশেষ সাজেশনটা তোমাদেরকে দিব, এই সাজেশনটা অবশ্যই তোমার পড়তে হবে। এই সাজেশনে বাংলা, ইংরেজি, তারপরে যেমন আমার ইংরেজি যে বইটা আছে, বইটা থেকে আমি এটাকে কনসাইজ করে দিচ্ছি সাজেশনটা। তারপরে বাংলার জন্য একদম বাছাই করে বাংলায় কতটুকু পড়তে হবে আলাদা করে, সেটা আলাদা করে দেওয়া হচ্ছে। গণিতে, মানে গণিতে যে টপিকটা থাকবে, যে টপিকগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, সেই টপিক রিলেটেড যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো উত্তর সহ দেওয়া হচ্ছে, ঠিক আছে। এইভাবে সাধারণ জ্ঞান মিলেও তোমাদের দেওয়া হচ্ছে। অর্থাৎ সবগুলো বিষয়ে একটা একটা কনসাইজ সাজেশন, গুরুত্বপূর্ণ সাজেশন, এটা তোমাদেরকে বানানো হচ্ছে। কাজটা মানে এই মাসের শেষের দিকে শেষ হয়ে যাবে, তারপর প্রেস থেকে আসতে 5 দিন লাগবে। এই সব মিলে 5 তারিখ বা 7 তারিখের মধ্যে ইনশাআল্লাহ সাজেশনটা তোমরা পেয়ে যাবা। এর সাথে আমাদের লেকচার শিটে যে প্রশ্নগুলো আছে, লেকচার শিটের আমাদের ইংরেজির একটা চ্যাপ্টারে কিছু প্রশ্ন ভুল ছিল লেকচার শিটের, ওইটা আজকে কারেকশন করে দেওয়া হয়েছে। একটা চ্যাপ্টারে ভুলে ওইটা মানে আমাদের যেটা দেওয়ার কথা সেটা না দিয়ে আরেকটা দেওয়া হয়ে গেছে, যে কারণে কয়েকটা কোশ্চিন ভুল গেছে ইংরেজি সাহিত্য, ইংরেজির প্রশ্নগুলোর মধ্যে থেকে। তোমাদের যে লেকচার শিটে দেওয়া হয়েছে, ওই কারেকশনটা তোমাদেরকে দেওয়া হচ্ছে। প্রায় 6-7টা ভুল আছে একটা লেকচারের মধ্যে, ওগুলো সবগুলো কারেকশন করে তোমাদের দেওয়া হচ্ছে। এটা ভুলে আরেকটা জায়গার জিনিস চলে গেছে, এটা এটা একটা মিনিমাম একটা ভুল। তো ওইটা তোমাদের সমস্যা নেই, যেটাই ভুল হবে সেটাই কারেকশন কপি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এটা গেল। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এইখানে আমাদের এখানে প্রাইমারির যে কোর্সটা যেভাবে করানো হচ্ছে, তো আমরা আশা করতেছি এখান থেকে কমপক্ষে 1000 জন যেন চাকরি পায়। পাশ করার কথা বলছি না, চাকরি পায় যেন 1000 জন। সেটা নিয়ে একটা টার্গেট নিয়ে এটা আমাদের পুরো টিম, বেদাবাই টিম কাজ করতেছে। তোমরা আশা করি যারা থাকবে, যারা আসো বা যারা আরো সামনে ভর্তি হবে, তাদের অবশ্যই কাজে লাগবে। আমি তোমাদের কয়েকটা মেসেজ পড়ে আছে, লাইভটা শেষ করে দিই। তোমাদের কেমন লাগলো জানাবা। গুড। আমাদের সোহাগ আহমেদ বলছে যে কন্টিনিউয়াস হলেই প্যাসিভে বিং হবে। থ্যাংক ইউ। আমি তোমাদের একটু কমেন্ট দেখি, যদি তোমাদের কিছু জিজ্ঞেস করা থাকে জিজ্ঞেস করতে পারো। 2 মিনিট থাকবো, হ্যাঁ 2 মিনিট। লাবণী বলছে অসাধারণ। থ্যাংক ইউ লাবণী। হ্যাঁ, তারপরে হ্যাঁ ধন্যবাদ। সালমা বলছে ধন্যবাদ। হ্যাঁ, রোজিনা আশরাফ তুমি বলছো যে সুপার সাজেশন বইটা কি আমাদের পরীক্ষার আগেই হাতে পাবো? আমি পদ্মা বুলেট ব্যাচের ছাত্রী, আমাদের পরীক্ষা তো আগেই হবে। রোজিনা, তোমাদের জন্য এটা খুব দ্রুত করে বানানো হচ্ছে, অর্থাৎ এই সাজেশন যে বইটা, বিশেষ সাজেশনটা, যাতে পদ্মা ব্যাচ এটা পায়। তো ওইটা যে সাজেশন আমরা দিব, এটা পড়তে বেশি সময় লাগবে না। তোমরা হাতে 7 দিন সময় পেলেও তোমরা পড়তে পারবা। সো এটা তো তোমরা ইনশাল্লাহ, আমার যেটা মনে হচ্ছে যে তোমরা মে মাসের 7 তারিখের মধ্যে এটা আমাদের হাতে চলে আসবে সাজেশন বইটা। আমার মনে হয় যে এই সাজেশন বই আর লেকচার শিট, এর বাইরে তোমার আর কিছু লাগার কথা না পাশ করার জন্য, ঠিক আছে। আর দেখি কি আছে। আমাদের সুলাইমান হোসেন, তুমি বলছো যে কি বলছো কথা, আপনার ক্লাস অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সুলাইমান। কেউ প্রশংসা করলে, আমি তো এখন ধরো এটা তোমাদের প্রফেশনাল টিচার তা না, তোমরা জানো যে আমি গভর্নমেন্ট জব করি। তো সেক্ষেত্রে আমার ক্লাস নিয়েছি আমি আগে অনেক, বাট এখন আর ক্লাস ওইভাবে নিতে পারি না, বা ওটা নেওয়া হয় না, ভুলে গেছি। তারপরেও তোমাদের যদি আমার ক্লাস নেওয়াতে তোমাদের কিছু কৌশল শেখা যায়, আমি চেষ্টা তো অবশ্যই করবো, যাতে করে তোমাদের আমি যে কৌশলগুলো পড়াতাম আমার স্টুডেন্টদেরকে, আমি 27তম বিশেষ থেকে পড়িয়েছি, বহু আগের ঘটনা। 27তম থেকে এখন অনেক বিশেষ হয়ে গেছে। তো
প্রচুর প্রচুর ক্লাস নিয়েছি, আর মানে হাজার হাজার স্টুডেন্টকে পড়িয়েছি। তো তাদের যে যে টিপসগুলো দিয়েছি, তো এগুলো সবগুলো টিপস আমার তৈরি করা। তো আমার যে ক্লাসগুলো তুমি যদি এগুলো দেখো, যে এগুলো সবই বিশেষ কোনো না কোনো টেকনিক আছে ক্লাসের মধ্যে। তো এগুলো আমি আগে চিন্তা করতাম ক্লাস নিয়ে, যে কতটা ইজি করা যায়। যে ইংলিশ একদম জানে না, কিছুই জানে না ইংলিশ, তাকে কিভাবে আমি ইংলিশে পাস করাবো, এটা নিয়ে আমি সবসময় চিন্তা করতাম। ওইভাবে ক্লাসগুলো সাজাতাম, যে কারণে তোমার কাছে ইজি লাগার কথা। ওকে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, আমি উত্তর দেবো। স্যার আপনি বিভিন্ন টপিকে, কে বলছো এটা? সাবি লাতুল জান্নাত শ্যামলী, তুমি বলছো স্যার আপনি বিভিন্ন টপিকের উপরে মাঝে মাঝে ক্লাস নিলে আমরা উপকৃত হব। থ্যাংক ইউ সাবিলুল, তোমার কথাটা সুন্দর। আমি বিভিন্ন টপিকের উপরে তোমাদের বাংলার ক্লাস নিব, তোমাদের ইংরেজি ক্লাস নিব, মানে এইভাবে তোমাদের কিছু টিপস যদি দেই। তোমরা যারা আমাদের এখানে পেইড কোর্সে ভর্তি হতে পারো না, তোমাদের এটা আমাদের এখানে পেজটা, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমাদের যেটা আছে, বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল, আমার নামেও একটা ইউটিউব চ্যানেল আছে। এই দুটো চ্যানেলের থেকে আমরা, ইউটিউব চ্যানেল থেকে তোমাদের জন্য বেশ কিছু ভিডিও করে দিব সামনে, আশা করছি। তোমরা এগুলো মানে আমাদের এখানে পেইড কোর্সে ভর্তি না হলেও তোমরা এই সাবজেক্টগুলো পেলেও চলবে, অনেক কাজে লাগবে তোমাদের। আমরা যে এখানে তোমাদের সোহাগ স্যার ক্লাস নিচ্ছে, তোমাদের সাজ্জাদ স্যার ক্লাস নিচ্ছে, তোমাদের আনোয়ার স্যার ক্লাস নিচ্ছে, এসালন স্যার ক্লাস নিচ্ছে, মিলন স্যার ক্লাস নিচ্ছে, এই স্যারদের ক্লাসগুলো তোমরা যে করতেছো, আমি কিছু কিছু টিপ দিচ্ছি তোমাদেরকে। তো এগুলো নিশ্চয়ই আমাদের পেইড কোর্স না করেও তোমরা এখান থেকে বেনিফিটেড হচ্ছ, আমি নিশ্চিত। যে তোমরা এখানে যারা কোর্স করো না, ভর্তি হও নাই, তারাও এখান থেকে। আর আমাদের যে ফ্রি এক্সামগুলো দেওয়া হচ্ছে, আমাদের অ্যাপে ফ্রি এক্সাম হচ্ছে, আমাদের বিদ্যাবাড়ি যে বিদ্যাবাড়ি.com যে অ্যাপ, সেই অ্যাপে ফ্রি এক্সাম হচ্ছে, তোমরা এক্সামগুলো দিতে পারছো। তো আমরা দুটো জিনিসই রাখছি, সেটা হচ্ছে যাদের সামর্থ্য আছে, আমাদের কোর্স ফি যে অনেক বেশি তা না, বাট যেহেতু সব ক্লাস লাইভ ক্লাস এবং লাইভ অ্যাসাইনমেন্ট বাড়ি পড়া দেওয়া হয়, লেকচার শিট কত কি এখানে থাকে, সো আমাদের তো পেমেন্ট এখানে থাকবেই স্বাভাবিক। যাদের সামর্থ্য আছে তারা তোমরা অবশ্যই ভর্তি হবে এখানে, কারণ এটা হচ্ছে যে অন্য কোনো কোচিং বা অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে কম্পেয়ার করবে না বিদ্যাবাড়ির সাথে। অবশ্যই অনলাইনে হওয়ার কারণে কিছু ত্রুটি বিচ্যুতি হতে পারে, তো ওগুলো ছোট ছোট বিষয়, এগুলো মাথায় নেওয়া যাবে না। বাট ওভারঅল তোমাদের জন্য বিদ্যাবাড়ি যা করে, যা দেয়, মানে তোমাদের যদি থাকে একটা দেওয়ার কথা, সেখানে দেওয়া হয় 2টা 3টা, যত বেশি দেওয়া হোক তোমরা যেন ভালো করো, এটা দেওয়ার চেষ্টা করা হয়, যেটা তুমি আর কোনো প্রতিষ্ঠানের সাথে কম্পেয়ার করতে পারবে না। যেমন আমাদের এখানে যে বিভাগ ভিত্তিক যে ব্যাস, যেটা এটা আর কেউই এভাবে চিন্তা করেনি, যে যে 3 বিভাগের পরীক্ষা যখন হবে ওই 3 বিভাগ নিয়ে ব্যাস, অন্য 3 বিভাগ নিয়ে অন্য ব্যাচ, তো এরকম আলাদা আলাদা ব্যাচ, এগুলো বিদ্যাবাড়ি শুধু করে। আর বিদ্যাবাড়ি যে সাজেশন দিচ্ছে, এগুলো দেখবা যে এটা বাইরে কোনো বিক্রি করা হয় না, তারপর লেকচার শিট বাইরে কোনো বিক্রি করা হয় না। সো বাইরে বিক্রিগুলো তো অনেক টাকা লাভ করতে পারতো ওখান থেকে, সেটা তো করা হয় না, শুধু যারা অ্যাডমিটেড বা অ্যাডমিশন নিয়েছে তাদের জন্য এটা। বুঝতে পারছো? তাহলে আজকে শেষ করে দিই তোমাদের কথা। স্যার কি বলছে, এমডি আলম বলছে স্যার আপনার লেখা ইংরেজি বইটা কিনতে চাই। হ্যাঁ, গুড। এরকম ক্লাস শেষে আমার বই নিয়ে একটা পাবলিসিটি করে দিবা তোমরা, তাহলে আমার জন্য সুবিধা হয় বইটা বিক্রির জন্য। বইটা অলমোস্ট শেষ, আমি জানি না আছে কিনা। যেহেতু তুমি এটা সুন্দর একটা আমার বইটার কথা বলছো, আমি তোমাদের বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি। নিজের বই আমি বিজ্ঞাপন দিলে এটা গুনাহ হবে না। হ্যাঁ, তোমরা তোমাদের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে যে স্যারের বই তোমরা প্রচার করবা, ঠিক আছে? বইটার নাম কি? বইটার নাম হচ্ছে ক্লাসরুম। ক্লাসরুম ইংলিশ গ্রামার। এটা হচ্ছে বইটার নাম। তো এখন এইটা কি আছে, যে এইটা বইটা 2 কালারের, ডাবল কালার, কিন্তু বইটা 2 কালার হওয়ার কারণে এবং কাগজটা ভালো। এখন যদি বইটা ছাপানো হইতো তাহলে এই বইটার দাম হইতো 700-800 টাকা, কিন্তু বইটা আগে ছাপানো ছিল, তো ওই জন্য তোমরা যদি বিদ্যাবাড়ি থেকে নাও তাহলে এটা পাবা 450 টাকায়, প্রায় 1000 পৃষ্ঠার বই। আর যদি বাইরে নীলক্ষেত লাইব্রেরি থেকে নাও তাহলে ওরা হয়তো তোমার কাছে 500 টাকা নেবে। তোমরা যেটা করবা, অনলাইনে বিদ্যাবাড়ি থেকে অর্ডার করিও বইটা। বিদ্যাবাড়িতে অর্ডার করলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করবা, 01963 তারপরে কি 96392, তারপরে আবার 92, তারপরে কত 13। হ্যাঁ, 13। এইখানে ফোন করলে তোমার বইটা অনলাইনে পেয়ে যাবা, কুরিয়ার চার্জ সহ তোমার হয়তো কিছু পড়বে, দামও কমে যাবে। যে কটা কপি আছে তোমরা নিতে পারো। তো তোমরা এখনো অনেকেই যুক্ত আছো, আমি একটা বইয়ের বিজ্ঞাপন দিলাম। সাধারণত বইয়ের বিজ্ঞাপন দিলে তোমাদের থাকার কথা না, তোমাদের তো পালানোর কথা। তোমরা এখন যারা যুক্ত আছো তারা তোমরা ভালো মানুষ, বুঝছি। আচ্ছা, তোমরা আমাদের কমেন্টে দেখবা যে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও আমাদের এখানে, সেটাও কমেন্টে দেওয়া আছে, লিঙ্কটা দেওয়া আছে। বই সংক্রান্ত কিছু জানতে চাও সেটাও কমেন্টে দেওয়া আছে। এইটার থেকে বড় কথা হচ্ছে যে আমি যে ওয়েটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম,
অন্য কথার ভিড়ে এইটা ওইটা ভুলে যাইও না, যে টেকনিকটা তোমাদের বললাম টেকনিকটা ফলো করবা, কারণ ভয়েস ন্যারেশন খুব ইজি টপিক। এই টপিকের জন্য দিন রাত খেড়ে মরার কোনো দরকার নেই, এবং সবার আগে অ্যান্সারটা করবা। যে কৌশলটা আমি ধরিয়ে দিয়েছি, কৌশলটা তুমি যদি চিন্তা করো, বাসায় আজকে থেকে প্র্যাকটিস করো, আমার মনে হয় যে 80%-এর উপরে কোশ্চেন এইটুকু কৌশলে হয়ে যাবে। আর কিছু কোশ্চেন থাকবে যে কোশ্চেনগুলো তোমাকে আলাদাভাবে প্রশ্ন নিতে হবে, একটু দেখতে হবে, ওইটা একটু আলাদা করে দেখে যাও, তাহলে তোমার দুটো টপিক হয়ে গেল। তোমরা সবাই ভালো থাকিও, ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে। হ্যাঁ, তো আর আমাদের এখানে কিন্তু যে পেজে ফলো করতে থাকবা, আর পেজটা অন্যদের কাছে জানিয়ে দেবা, আমাদের ইউটিউব চ্যানেলটার সময় জানিয়ে দেবা। এখান থেকে অনেক জিনিস তোমরা ফ্রি অফ কস্ট পাবা, তোমাদের কাজে লাগবে। তোমরা যে যেখানেই ছিলা, যে যেখানে আসো, সবাই ভালো থাকিও। আল্লাহ হাফেজ, টাটা।